আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। কর্মসংস্থান মাথায় রেখে উন্নয়ন বাজেট কমানোর চিন্তা আছে জানিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, দেশে বর্তমানে দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি কমেনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে তিনি বলেন, প্রকল্প শেষ হওয়ার পরে সরকারি গাড়িগুলো কোথায় যায়, কারা ব্যবহার করে, এসব গাড়ি কেন তাড়াতাড়ি নষ্ট হয় সে বিষয়ে হিসাব নেওয়া হচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এ সরকারের বড় প্রকল্প জানিয়ে তিনি বলেন, কর্ণফুলী নদীর উপর একই সঙ্গে ট্রেন ও যানবাহন চলাচলের জন্য সেতু নির্মাণ করা হবে। সভায় 24,413 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা শুরু হয়। প্রত্যেক প্রকল্পের মধ্যেই অনেকগুলো গাড়ি থাকে, এগুলো যায় কোথায় পরে, এবং অনেকে বলে যে এগুলো প্রথমত এক প্রকল্প হয়ে গেলে সেখানে বাড়তি হিসাবে থেকে যায়, আবার অন্য মন্ত্রণালয় নিয়ে নেয়। এক এক কর্মকর্তার 3-4টা করে জিপ থাকে, এবং এই গাড়িগুলো আবার বেশি দিন টেকে না। এদিকে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ও পুঁজিবাজার সংস্কারের জন্য আলাদা টাস্কফোর্স গঠন করেছে সরকার। সোমবার সংশ্লিষ্ট দফতর থেকে প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এতে 2 জন শিক্ষার্থী প্রতিনিধি সহ 8 জন সদস্য রয়েছেন। বাজার নিয়ন্ত্রণের টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার আড়ত, গোডাউন পরিদর্শন করে পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে তদারকি করবে। এদিকে পুঁজিবাজার সংস্কারের জন্য 5 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এই টাস্কফোর্স শেয়ার বাজারে উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে কাজ করবে। পাঁচ সংস্কার কমিশন গঠনের পর এবার সদস্যদের নাম সহ আনুষ্ঠানিকভাবে 9 সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রজ্ঞাপন জারি করে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের 6টি সংস্কার কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে অধ্যাপক আলী রিয়াজকে। আর 8 জন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভুইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ ও মানবাধিকারী মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাহফুজ আলম। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 737 জন জীবন দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আহত হয়েছেন 23,000-এরও বেশি। বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, ছাত্রদের তালিকায় বলা হয়েছে নিহত 1,500-এর বেশি। ছাত্ররা তাদের তালিকা দিলে তা যাচাই করে দেখা হবে। বলেন, আন্দোলনে আহতদের মধ্যে 365 জন এক চোখ হারিয়েছেন আর 2 চোখের আলো হারিয়েছেন 35 জন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়টি চলমান রয়েছে বলেও জানান উপদেষ্টা। 737 আর আহতের মধ্যে হলে প্রায় 23,000-এর মতো। এখানে নানা রকম ইনজুরি আছে, সবগুলো মিলে 737 আহত হয়েছেন। এগুলো যাচাই করা আমাদের। ছাত্রদেরও কিছু তথ্য আছে প্রায় 1500-এর উপরে। সেগুলো আমরা তাদের সাথে আমাদের সমন্বয় করছি আমরা, যে তাদের তালিকা আমাদেরকে দিক, কারণ ওভারল্যাপিং তাদের কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। কাজে সেগুলিকে বাদ দিলে আসল তালিকা কোথায়। যাদের নির্দেশে জুলাই অভ্যুত্থানের শিশুরা নিহত হলো তাদের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, গত 15 বছরে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শিশুরা দেশে কোনো ভবিষ্যৎ দেখতে পায় না, এর দায় বড়দের নিতেই হবে। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলার সরল সাহস ধরে রাখতে শিশুদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। পরে ছাত্র জনতার আন্দোলনকে
ঘিরে জুলাই ও আগস্ট মাসে নিহত ১০৫ শিশুর পরিবারকে ৫০,০০০ টাকা করে সহায়তার চেক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এত মিথ্যে জায়গা পাবে কোনোদিন যেন আমরা কখনো এই ধরনের স্বৈরাচারী শাসনের জায়গা দিই। স্বৈরাচারের ইট একটা একটা করে ভাঙবো, হোক আমার মাঠ খালি, নতুন করে গাছ লাগাবো, নতুন করে ফুল হবে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে মালিকপক্ষের দাসসুলভ আচরণ করার সুযোগ নেই উল্লেখ করে সাংবাদিকদের মধ্যে দানা বাঁধা হতাশা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমে সংস্কার বিষয়ে আয়োজিত মুক্ত আলোচনায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিত করার উপর জোর দেন তিনি। আলোচনায় ফ্যাসিবাদের সময় গণমাধ্যমের স্বাধীনতা হরণের নিন্দা জানিয়ে জুলাই আগস্ট বিপ্লবে গণমাধ্যমে আচরণ ও ভূমিকা পর্যালোচনা করার কথা বলেন বক্তারা। এ সময় পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। অর্থনৈতিকভাবে সাংবাদিকতাকে বা গণমাধ্যমকে নানাভাবে বাধা প্রদান করা হয়। পেশাদারিত্বের চর্চার কালচার আমাদের দেশে অনুপস্থিত এবং আমরা সেই যে মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরও পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয়। আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তালিকার ৫০তম স্থানে আছেন তিনি। জর্দানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ১৬বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের এই তালিকা প্রকাশ করেছে। শীর্ষস্থানে আছেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, দ্বিতীয় স্থানে ইয়েমেনের স্কলার শেখ আল হাবিব ওমর বিন হাফিজ। এছাড়া শীর্ষ ১০-এ আছেন কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল সানি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, পাকিস্তানি স্কলার তকি উসমানি, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ান। আলাদা দুই মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৫ এবং সাবেক মুখ্য সচিব নাজিবুর রহমান ও স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খানকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। চকবাজার থানার আরেক হত্যা মামলায় হাজী সেলিম ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় গ্রেফতার সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনে এমপি নারায়ণচন্দ্র চন্দ্রকে কারাগারে পাঠানো হয়েছে। সাবের হোসেন চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজাহার নামী আসামি সে, এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত এই মামলায় তাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমিনুল ইসলাম খান তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। নজিবুর রহমান, এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআর এর চেয়ারম্যান ছিল। এই দুজনকে একটি হত্যা মামলায়, ফলটা থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। প্রত্যেককে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। অন্তর্বর্তী সরকারে বসে কেউ কেউ গণহত্যাকারী আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সন্ত্রাসী দলকে বাংলাদেশের রাজনীতি করতে দিলে দেশ পিছিয়ে যাবে, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি যারা ফ্যাসিস্টকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতি আহ্বান জানান। যারা এতদিন গুম, খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি,
এইখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে, গোরস্থানে চলে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, কোনো চক্র যেন ১/১১ সরকারের ভূমিকা নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার পুনঃভাবে সকল পদে বসে যাবে, এটা তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয়। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। এ সময় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে আবারও দাবি জানান তিনি। সেই নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আবরার ফাহাদ। তার হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যেসব খুনি ভারতে আশ্রয় নিয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি। এদিকে কুষ্টিয়ার বাসায় আবরার ফাহাদের মা ছেলে হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান। আশিকুর আলমকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ। রাজধানীর পলাশী মোড়ে আয়োজিত স্মরণ সভায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো আবরারের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৬ বছর ক্ষমতার অপব্যবহার করেছিল। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের গণরুমে শিক্ষার্থীদের নির্মম অত্যাচার করেছে ছাত্রলীগ। এই ছাত্র জনতার অভ্যুত্থানের পূর্বের দিন পর্যন্ত যে গেস্ট রুমগুলো হতো, প্রোগ্রামগুলো হতো, গণরুমগুলো হতো, তার প্রত্যেকটি প্রক্রিয়া ছিল এক একটি আবরার ফাহাদকে বিভিন্ন প্রক্রিয়া নির্যাতন করার, নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া। মত প্রকাশের স্বাধীনতা গত 16 বছর ধরে ছাত্রলীগ হরণ করেছে। আমরা চাই এটি তাদের বিরুদ্ধে প্রথম চার্জশিট আকারে আমাদেরকে মামলা করতে হবে। আমি বাংলাদেশের মানুষের কাছে এখনো প্রশ্ন রাখতে চাই, এখনো যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদের এখনো চোখ কেন অন্ধ হয়ে যাচ্ছে? যারা মানুষ হত্যা করেছে তারা কিভাবে রাজনীতি করতে চায় সেই প্রশ্ন রাখেন শহীদ আবরার ফাহাদের ছোট ভাই। আমার প্রশ্ন এটাই, যেই সংগঠন এত নৃশংসতা এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে, তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে? বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণের দাবি জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ভারতের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে একতাবদ্ধ করতে সক্ষম হয়েছিল। আমরা এই শহীদ আবরারকে আগামী 100 বছর পরে স্মরণ করতে চাই যে সে বাংলাদেশের একজন অসামান্য বীর ছিল, যেমন করে আমরা তিতুমিরকে স্মরণ করি। শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে। স্মরণ সভা শেষে পলাশী মোড়ে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনরায় নির্মাণ করা হয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের জেলা শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়ে আছেন অন্তত 3 লাখ মানুষ। এসব এলাকায় কৃষি, মৎস্য, যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে রেজওয়ান শরীফের রিপোর্ট। শেরপুরে নতুন করে পানি বৃদ্ধির ফলে সদর ও নকলা উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। তবে সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় পানিবন্দী হয়ে আছে কয়েক হাজার মানুষ। ফসল ছিল, ফসল সব সমস্ত বিলীন হয়ে গেছে। ফিশারির মাছ যা ছিল, মাছ সমস্ত কিছু চলে গেছে। এখন বর্তমানে আমরা চলার কোনো পথ নাই। আমাদের অবস্থা হইলেও মনে করুন যে বাড়ি ঘরে পানি উঠে গেছে, ঘর ধরে গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। তখন পর্যন্ত আমাদের এলাকায়
খুব একটা খোঁজখবর নিতে কেউ আসে নাই। আমাদের মানুষ ওই যে সব এলাকার মানুষ পানিবন্দী। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা বন্যা কবলিত হয়েছে। মেনং বোরাঘাট নেতাই নদীর বাঁধ ভেঙে অন্তত 26টি ইউনিয়নের শতাধিক গ্রাম তলিয়ে গেছে। এসব এলাকার কৃষিজমি, রাস্তাঘাট, মাছের ঘের তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে স্থানীয়রা। করে বন্যার পানি এসে আঙ্গুর রাস্তাঘাট বাড়িঘর যা আছে সব তলিয়ে গেছে। আঙ্গুরে যে 10-15 কাঠা জমিনের মাছ আবাদ করছিলাম সেটাও তুলে গেছে। অনেক প্রজেক্ট আছে তলিয়ে গেছে গা, মাছ লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে গা। এদিকে আমরা খুব কষ্টে আছি। বন্যা আক্রান্তদের সহায়তায় দলের পক্ষে কাজ করার কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব। আর সরকারের পক্ষে সব রকম ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিভাগীয় কমিশনার। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা তারা শুরু করবেন। আমরা শুধু প্রশাসনের দিকে তাকিয়ে নয়, আমরা নিজেরাও কিন্তু আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে তা নিয়ে কিন্তু আমরা জনগণের পাশে দাঁড়াচ্ছি। সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি। নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও উবদাখালী নদীর পানি বেড়েই চলেছে। ফলে দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 18টি গ্রাম নতুন করে বন্যাক্রান্ত হয়েছে। জেলায় এখন অর্ধশত গ্রামের প্রায় 50,000 মানুষ পানিবন্দী। তো খুব দুর্যোগ অবস্থায় আছে, ঘরের ভিতরে পানি, কুলামান চুলামান নিয়ে চকির উপরে আছি। বাচ্চা কাচ্চারা অবস্থায় যে ছোট মানুষ কাঁদতেছে খাওয়ার জন্য। বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তা ও আশ্রয় কেন্দ্রের দাবি ভুক্তভোগীদের। রেজওয়ান শরীফ, RTV। 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 2 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 188 জনে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1218 জন। আর এবছর মোট ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 37,888 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চিকিৎসক সচেতনতার উপর গুরুত্ব দিলেও ভুক্তভোগীরা জানান সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সোমবার পর্যটন নগরী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা MM মনিরুল আলমের সভাপতিত্বে হয় এই সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পৃষ্ঠপোষক সার্কস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় তিনি বলেন, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছে। কারণ বাংলাদেশের তো পজিটিভ ইকোনমিক ইন্ডিকেটরগুলি পজিটিভ, কারণ বাংলাদেশের প্রায় 17 কোটি লোকের দেশ। এখানে মানুষের জীবনযাত্রার মান বাড়ছেন, মানুষ ইন্স্যুরেন্সের প্রতি মানুষের সচেতনতা বাড়ছেন। আলহামদুলিল্লাহ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা ইসলামী ইয়েতে আমরা কাজ শুরু করেছি। তো এখানে ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কলকাতার আরজিকর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় 9 বছর এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এক পর্যায়ে বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সন্দেহভাজন হিসেবে 19 বছরের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আরজিকর কাণ্ডে 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার থেকে শুরু হওয়া জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন অব্যাহত আছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 মাসের মধ্যে হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছেন। ঘরের মাঠেই সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটকে বিদায়ের সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের এমনটা জানান তিনি। ভারতের বিপক্ষে প্রথম টি20 হারার পর অধিনায়ক শান্ত দেশের পিচ নিয়ে অভিযোগ জানানোয় স্পোর্টি উইকেট তৈরির পরিকল্পনার কথাও জানান বিসিবি সভাপতি। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন নাকি শেষবারের মতো দেশের মাটিতে নামতে পারবেন, এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফ্যাসিস্ট সরকারের সংশ্লিষ্টতার কারণে তার নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়। তবে খেলোয়াড় সাকিবের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মিরপুরে তার বিদায়ী মঞ্চ তৈরি করার ইচ্ছা বিসিবির, যদিও শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি বিসিবি সভাপতি। সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার।
এদিকে ভারতের বিপক্ষে প্রথম টি-20তে সাকিবহীন বাংলাদেশ ছিল পুরনো রূপে। ব্যাটিং ব্যর্থতা রাখতে দেশে স্পটিং উইকেট খেলতে না পারার অজুহাত দেন অধিনায়ক শান্ত, যা আমলে নিচ্ছে বিসিবি। যেভাবে দলের চাহিদা থাকে সেভাবেই আন্তর্জাতিক খেলার মাঠগুলো তৈরি হয় যখন, এবং সেটা দলই ঠিক করবে কি করা যায়। এবং এখানে আপনারা জানেন যে অলরেডি আমরা আগেও বলেছি যে আমরা ট্রেনিং কিউরেটর এবং ডোমেস্টিক কিউরেটরশিপ আমরা বানাতে চাই। অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ইন্টারভিউ প্রসেসে আছে। আমরা 4 থেকে 6 জন বাংলাদেশি কিউরেটর নেব। এবারের বিপিএল থেকেই ভালো উইকেটে টাইগাররা 4 ছক্কায় মারতে পারবেন বলেও আশ্বস্ত করেন বিসিবি সভাপতি। আমরা এবার চেষ্টা করব বিপিএল এর উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা, তা না হলে কোয়েশ্চেনটা হবে লিগে হি ইজ নট গুড এনাফ। সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করব। রাফি আমিন, RTV, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে বাফুফে ভবনে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ। তফসিল অনুযায়ী আগামী 9 অক্টোবর থেকে পাওয়া যাবে মনোনয়ন ফর্ম। 26 অক্টোবর সভাপতি সহ মোট 21টি পদের জন্য লড়বেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন আতিকুর ইসলাম শাকিল। আগের দিন নির্বাচন কমিশন জানিয়েছিল বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সোমবার দুপুরে। সে অনুযায়ী দুপুর 12:30টায় প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে আসেন অপর 2 কমিশনারকে সঙ্গে নিয়ে। ভোটের তারিখ নির্ধারণ করেছে 26 অক্টোবর। জানান বুধবার থেকে 3 দিন মনোনয়ন ফর্ম বিতরণ করার কথা, আর বিতরণ শেষ হওয়ার 2 দিন পরেই তা দাখিলের সময় দিয়েছে কমিশন। 9, 10 এবং 12 অক্টোবর এই 3 দিন ফর্ম নিয়ে যাবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর 10টা থেকে 5টা। প্রার্থীরা মনোনয়ন দাখিলের পর 16 তারিখে তা যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। 19 ও 20 অক্টোবর থাকবে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ। তবে তার আগে কারো কোনো আপত্তি থাকলে ফি দেয়া সাপেক্ষে অভিযোগ দাখিলের সময়ও দেবে নির্বাচন কমিশন। দাখিলকৃত মনোনয়নপত্র পর আপত্তি দাখিল, এটা হলো কমিশনের সামনে দিতে হবে। আপত্তি দেওয়ার সময় বিধান আছে 50,000 টাকা ফি সহ দিতে হবে, না দিলে আপত্তিটা আসলে দাখিল হয়েছে বলে গণ্য হবে না। প্রচার প্রচারণা নির্বাচনের অন্যতম একটি আনুষঙ্গিক বিষয় হলেও বাফুফে নির্বাচনে প্রচার প্রচারণার বিষয়ে কঠোর নীতি অবলম্বন করেছে নির্বাচন কমিশন। বাফুফে ভবন ও তৎসঙ্গ এলাকা এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং তৎসঙ্গ এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার সম্বলিত যে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রক্রিয়ায় ভোটের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে 1 পৃষ্ঠার মুদ্রিত লিফলেট সর্বোচ্চ A4 সাইজ ব্যবহার করা যাবে। 25 থেকে 75 বছর বয়সী ফুটবল সংশ্লিষ্ট বাংলাদেশের যে কোনো সুস্থ নাগরিক নির্বাচন করতে পারবেন। তবে সভাপতি পদের জন্য 1 লাখ টাকা, সিনিয়র সহসভাপতি পদের জন্য 75,000 টাকা, সহসভাপতি পদের জন্য 50,000 টাকা এবং সদস্য পদের মনোনয়ন ফর্ম বাবদ 25,000 টাকা গুনতে হবে আগ্রহীদের। ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। দর্শক, রাতে সংবাদ এই পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।